আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শৈশব। ২০ বছর আগের মনোহরদী কেমন ছিল? আজকে সকালবেলা বসে আছি আমার বারান্দার চেয়ারে। হঠাৎ করেই বারান্দার ফাঁক দিয়ে ওই দূর আকাশে চোখ গেল। মানুষের মন তো কত রকম হয়, তাই না? হঠাৎ করে পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে গেল। কেন জানি না, সত্যি। প্রতিদিন আমরা কতই তো ব্যস্ত থাকি, তাই না? আমাদের বর্তমান জীবন কাটছে, আমাদের কাজ, বর্তমান ব্যস্ততা। আর মানুষের যখন মোটামুটি বয়স হয়ে যায় তখন কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো বা শৈশব কৈশোরে ফেলে আসা স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে না। কিন্তু আজকে হঠাৎ করেই কেন যেন মনে পড়ে গেল। সালটা ছিল খুব সম্ভবত 2005 হবে খুব সম্ভবত। আমার বাবার চাকরির সূত্রে আমি বিভিন্ন জায়গায় থেকেছি। নরসিংদী থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো পুরো নরসিংদীটাই আসলে আমার। তো মনে পড়ে 2005-এর দিকে, খুব সম্ভবত 2005 আমরা মনোহরদী যাই। মনোহরদী, সেখানে আব্বা অফিসে পোস্টিং অবস্থায় ছিলেন। আমরা মনোহরদী ছিলাম সর্বসাকুল্যে 1 বছর। 1 বছর কি তার কিছুটা বেশি সময়। আমি তখন ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এর শেষ দিকে, মানে 4 প্রায় শেষ, 5-এ উঠবো এরকম একটা বিষয়। 5ম শ্রেণীর ছাত্র। তো মানুষ যখন ছোট থাকে তখন আসলে বড়দের মতো করে অনেক কিছুই বুঝতে পারে না, যেটা আমি এখন বড় হয়ে বুঝি। সেই ক্লাস 4-5-এ থাকা অবস্থায় আমার শিশু মন অত কিছু মাথার মধ্যে ধারণ করতে পারতো না। যেমন ধরেন, এখন আপনি অনেক বড় হয়ে যাবার পরে যখন কোনো জায়গায় যান, একা একা আপনি কোনো একটা লোকেশনে যান, ঢাকা যান বা আপনার এলাকারই বাজার ঘাট, এগুলো আপনি যতটা যেভাবে চিনতে পারেন, ছোট মানুষ কিন্তু তার নিজের গণ্ডির মধ্যে থাকে। বাবা মা তার সাথে, মানে একা একা বাজারেও যেতে পারে না। মানে কোনো একটা জায়গা নিজে নিজে চিনে মাথায় রেখে সেই জায়গা চিনতে পারে না, হারিয়ে যায়। ঠিক সেরকম আমার আবছা আবছা মনে পড়ে। তারপরও আমি আপনাদেরকে বলছি, রাতের বেলায় আমরা গিয়েছিলাম মনোহরদীতে। বাসা শিফটিং করে, বাসাতে যেহেতু আগেই আব্বা পোস্টিং হয়েছে, বাসা খুঁজে সেখানে গিয়েছিলাম। মনোহরদীটা কেমন ছিল, মানে অনেক ছায়া ঘেরা, খুব সুন্দর। নরসিংদী শহর যতটা, এই যে কি বলবো, ইট কাঠ পাথরের শহর, সেরকম না। আগে অবশ্য নরসিংদীও এমন ছিল না। আগে তো একটা সময় তখন নরসিংদীতে দোতলা বিল্ডিংয়ের বেশি ছিলই না। কত আগের কথা বলছি, আজ থেকে 20 বছর আগে। তো আমরা কোনো এক বৃষ্টির রাতে, সেদিন রাতে খুব বৃষ্টি ছিল, রাতের বেলায় আমরা মনোহরদী পৌঁছাই। যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, তার কারণে কিন্তু মনোহরদী প্রবেশ করার সাথে সাথে মনোহরদীর যে প্রকৃতি এবং অবকাঠামোগত রূপ, সেটা দেখতে পাই নাই। সকালবেলা ঘুম ভাঙার পর দেখতে পেলাম আমরা একটা খুব সুন্দর একটা বাড়িতে, একতলা বাড়িতে।
বাড়িটার সামনে একটা লিচু গাছ ছিল। আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল যেটা কিনা মাটির ঘর। মাটির ঘর আগে আমি কখনো দেখি নাই। এই প্রথম আমার মাটির ঘর দেখা। ওটা ছিল নুরনাহার আপাদের বাসা। আর আমরা যে বাসায় উঠেছিলাম সেটা ছিল অর্থী আপাদের বাসা। যাদের বাসায় উঠেছিলাম আন্টি কৃষি কর্মকর্তা ছিল। মনোহরদী উপজেলা, যেই সদর উপজেলা আর কি, উপজেলা অফিস থেকে কাছেই ছিল বাড়িটা। লোকেশনটা হচ্ছে চন্দনবাড়ি। কিন্তু দেখেন, তখন আমার শিশু মন, মানে আমরা যে চন্দনবাড়ি থাকতাম এটাও আমি ঠিক সেভাবে মনে রাখতে পারি নাই, বা কখনো মনেই হয় নাই যে একটা বছর ছিলাম, লোকেশনটা চন্দনবাড়ি বা আমি মনোহরদী উপজেলার এই জায়গাতে আছি, সেটা মানে মাথায় নিয়ে খুব বেশি ঘুরতাম না। শুধু এতটুকু জানতাম যে মনোহরদীতে আছি। পাশের গ্রাম কাপাসিয়া, খিরাটি। মনোহরদী তো খুব সুন্দর লোকেশন। তো এরকম স্মৃতিচারণমূলক ভিডিও কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কত বড় হবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি ছোট করার চেষ্টা করছি। আমি আমার শিক্ষা জীবনটা বলি, যেহেতু আমার যতটুকু মনে পড়ে ক্লাস 5-এ আমি সেখানে ছিলাম। মনোহরদী খুবই শিক্ষাবান্ধব একটা উপজেলা। আমি অত তথ্য উপাত্ত জানি না, কিন্তু তৎকালীন সময়ে আমার মনে হতো যে নরসিংদী জেলার চেয়েও, জেলা সদরের চেয়েও মনোহরদী উপজেলা, মানে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা করার খুব বেশি স্পৃহা। সবাই একটা পড়াশোনার ঘোরের মধ্যে থাকে। সবাই পড়াশোনা করে, পড়াশোনার একটা ঘোরের মধ্যে থাকে। আকাশে বাতাসে যেন পড়াশোনা, মন মানসিকতা উঠছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আমি আবিষ্কার করলাম যে সকালে ঘুম ভাঙার পর সেখানে কিন্তু গ্যাস ছিল না। নরসিংদীতে গ্যাসের লাইন ছিল। পরবর্তীতে অবশ্য যে আন্টির বাড়িতে আমরা ছিলাম, ওই বাড়িতে গ্যাস লাইন আনা হয়েছিল, কিন্তু প্রথমে প্রাকৃতিক গ্যাসের যে লাইন সেটা ছিল না। তো আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম। সেখানে আব্বা রান্না করার জন্য বাইরে থেকে খড়ি কিনে আনছিল। আমার আম্মা রান্না করার ব্যবস্থা করছিল। আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর। মনোহরদীর তখনকার বাড়িগুলো আশেপাশে শুধু কলা ক্ষেত। মানে কি বলবো, নরসিংদী শহর থেকে গিয়েছি, বুঝতেই পারছেন। তার উপরে মানে অন্যরকম একটা পরিবেশ। বাড়ির মাঝখানে কলা ক্ষেত, তারপর আরেকটা বাড়ি, এরকম। তো আমি আশেপাশের বাড়িগুলো ঘুরে দেখছিলাম। মানে খুব সুন্দর একটা জায়গায় গিয়ে আমি পড়েছিলাম। আমার শৈশবের একটা অন্যতম সুন্দর জায়গা। আশেপাশের বাড়িগুলোতে মানে অবাধ বিচরণ ছিল। কত ঘুরে বেরিয়েছি, কি বলবো, সবাই আদর করত। তারপরে যেহেতু নতুন একটা জায়গায় গিয়েছি, সবার আগে যে বিষয়টা শুরু হয় যে স্কুলে ভর্তি করতে হবে। তো তখন আমাকে মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হলো। আমি কিন্তু গত বছর বোধহয় একটা ভিডিও করেছিলাম এরকম, যে প্রায় 20 বছর পর মনোহরদী গেলাম। এই 20 বছরের মাঝে আমি আর মনোহরদী যাই নাই। তো 20 বছর পরে গিয়ে আমি যেরকম লোকেশন দেখেছিলাম, যে মনোহরদী হাতিরদিয়া বা মনোহরদী সদর উপজেলা ভূমি অফিস, মনোহরদী থানা, মনোহরদী বাজার, তারপর চিরচেনা সেই লাইব্রেরি, এবং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার ঠিক অপোজিটে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, না পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এই দুইটা ছিল মনোহরদীর অন্যতম মানে শিক্ষা প্রতিষ্ঠান। সব মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করত।
আর চন্দনবাড়ি ইউনিয়ন সেটা তো মানে কথা বললামই। তো ২০ বছর পরে গিয়ে অনেক কিছু পরিবর্তন দেখলাম, কিন্তু অনেক কিছুর মানে তেমন পরিবর্তন হয় নাই। সেই লোকেশনগুলো দেখে চিনতে পারলাম। যে বাড়িটায় থাকতাম সে বাড়িটার সামনে গেলাম। সে বাড়িটা অবশ্য অর্থী আপুরা বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করেছে এখন। মানে খুবই স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম। যা আমি কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি জানি না। ও আচ্ছা, আমার স্কুলে ভর্তি করার দিনটা চলে আসলো। ক্লাস 4 এর শেষ দিকে, মানে 4 এর বার্ষিক পরীক্ষাটা আমি সেখানে গিয়ে দিয়েছিলাম। তো আমাকে মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব সুনাম ছিল যে সেখানকার ছাত্রছাত্রীরা মানে বৃত্তি পায় সারা শহরের মধ্যে, নরসিংদী শহরের মধ্যে, জেলার মধ্যে ভালো অবস্থানে যায়। তো মনোহরদী কিন্তু আমি তেমন ভালো স্টুডেন্ট ছিলাম না। তার জন্য আমাকে ক শাখায় ভর্তি নিল না, আমাকে খ শাখায় ভর্তি নিল। তো ক্লাস 4 এর লাস্ট পার্টটুকু খ শাখার জীবনটাও আমার বেশ ভালো লেগেছে। মনোহরদী মডেল প্রাইমারি স্কুলের খ শাখার জীবনটা ছিল একটু অন্যরকম। মানে সেখানে তুলনামূলকভাবে, মানে আমি বোঝানোর জন্য বলছি, মানে যারা অত পড়াশোনায় ভালো না বা এমনিতে রেগুলার যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার, তারা ছিল খ শাখায়, মানে একটু নিম্নমানের যারা স্টুডেন্ট মেধা তালিকায়। আর ক শাখায় নেওয়া হতো মেধা একটু যাচাই করে। ক শাখা মানেই ছিল সেখানে সব মেধাবী ছাত্ররা। যদিও আমার এই ব্যাপারটা আমি বড় হয়ে এখন বুঝি এটা অত ভালো ছিল না। একটা স্কুলে সব শাখাকেই সমান গুরুত্ব আসলে দেওয়া উচিত ছিল, কিন্তু তখন ক শাখায় আলাদা করে স্টুডেন্টদেরকে রেডি করা হতো যাতে তারা খুব মেধাবী এবং ভালো পড়াশোনার মাধ্যমে, মানে স্কুলে দেখা যেত 50 জন থাকলে 50 জনই বৃত্তি পেত, এরকম একটা ব্যাপার ছিল। একটা সরকারি প্রাইমারি স্কুলে এরকম একটা ব্যবস্থা অনেক ছিল। তো আমাদের স্যার ছিলেন মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতিউর রহমান স্যার। আর আমাদের হেড টিচার ছিলেন, আমি দুঃখিত ওনার নামটা আমি ভুলে গেছি, কিন্তু ওনার চেহারাটা আমার স্পষ্ট ভাসছে। পরে অবশ্য শুনেছিলাম স্যার ইন্তেকাল করেছেন। স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তো যাই হোক, আমাকে তো প্রথমে ক শাখায় ভর্তি নিল না। তারপরে আমি ক্লাস 4 পাস করে 5-এ উঠলাম। তখন আমার আব্বা হয়তো মানে অনুরোধ করলেন যে আমার ছেলেটাকে কেন ক শাখায় নিলেন না, খ শাখায় নিলেন, একটু সুযোগ দিয়ে তো দেখেন, পড়াশোনা করুক, যদি ভালো করে তাহলে রাখবেন ক শাখায়, তা না হলে রাখবেন না। তো আমার এখন মনে পড়ে যে মনোহরদী সদর উপজেলা যেখানে অবস্থিত, সেখান থেকে আপনার মানে উত্তর দিকে গেলে সেখানে আরেকজন টিচারের কাছে আমার আব্বা নিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আলতাফ স্যার। আলতাফ স্যারও আবার অন্য একটা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিল, খুব সম্ভবত হেড টিচার বা সহকারী শিক্ষক ছিল। সেখানে ভর্তি করে দেয় আন্টির পরামর্শে, যে আন্টির বাড়িতে ছিলাম, অর্থিয়াপুর আম্মা, যে এই টিচারটা ভালো, এখানে ভর্তি করে দেন। তো আমি খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম আসলে। খারাপ ভালো বলতে কি হয় আমি জানি না, কিন্তু মানে আমার রেজাল্ট খুব খারাপ হতো বা এরকম ছিল আর কি। তো মনোহরদী গিয়ে আমার একটা মানে অদ্ভুত রকমের একটা পরিবর্তন হয়। আমি ধীরে ধীরে পড়াশোনাকে ভালোবাসতে শিখি। আলতাফ স্যারের কাছে প্রাইভেট পড়ছিলাম, তার পাশাপাশি ক্লাস 5-এ ছিলাম। ধীরে ধীরে আমি খুবই ভালো করতে থাকি। আমার জীবনের প্রথম অনুভূতি এটা। একটা বাচ্চা, যখন আপনি একটা বাচ্চা ক্লাস 4 পর্যন্ত কিন্তু আমি খুবই বাজে স্টুডেন্ট ছিলাম, কারণ আমি মানে
আমি ওই যে প্লে, নার্সারি এ সমস্ত কিছু পড়ি নাই কিন্তু। আমার দেখা যাইত যে একটা প্লে, নার্সারির বাচ্চা যেটা পারে আমি ক্লাসে গিয়ে পরীক্ষায় কিচ্ছু লিখতে পারতাম না। বসে, বসে কাঁদতাম, কান্না করতাম। সেই জায়গা থেকে মানে আমি টেনে টুনে কোনোভাবে ক্লাস 4 পর্যন্ত উঠে আসছি। তারপরে গিয়ে আমি ক্লাস 5 এ মনোহরদীর যে পরিবেশটা পেয়েছিলাম, আ ভালো, ভালো শিক্ষক পেয়েছিলাম, নিজের চেষ্টা ছিল। তো আমার মনে পড়ে আমার আব্বা আমাকে খুব ইন্সপায়ার করতো। আমার আব্বা আজকে বেঁচে নেই। উনি ইন্তেকাল করেছেন 2020 এ। তো উনি আমাকে খুব ইন্সপায়ার করতো যে ভালোভাবে পড়াশোনা করো, এখানে সবাই ভালোভাবে পড়ে। তো সেই দিনগুলো আসলে মনে পড়ছে। আজকে হঠাৎ করে এই কথাটা মনে পড়ে যাচ্ছিল যে আগের দিনগুলো কত সুন্দর ছিল। আমরা মোবাইল ফোন বলতে বুঝতামই না কিছু। আব্বার একটা ফোন ছিল, শুধুমাত্র কল রিসিভ। তখন ৩০০ টাকা কার্ড ভরতে হতো, ৫০ টাকা কার্ড ভরতে হতো, এরকম ছিল। আর আমরা প্রাইভেট পড়তাম। এখনকার বাচ্চারা তো কাঁধে ব্যাগ নেয়। আর আমরা ব্যাগ ছিল, স্কুল ব্যাগ যে ছিল না তা না। কিন্তু প্রাইভেট পড়তে গেলে কোচিং আর প্রাইভেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোচিং ক্লাসে অনেক স্টুডেন্ট একসাথে পড়ে, তখন কোচিং ক্লাসেরও অত আধিক্য দেখতে পাই নাই। প্রাইভেট পড়তে যেতাম, যেই সাবজেক্টে ১টা ২টা বই নিয়ে প্রাইভেট পড়তে চলে যেতাম। আর সকালবেলা যখন আশেপাশের বন্ধুদের সাথে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যেতাম, মনোহরদীর সেই রূপটা আমার মনে পড়ে। কত কত বাড়ি, মানে শর্টকাটে যাবার জন্য কত মানুষের বাড়ির উপর দিয়ে চলে যেতাম। এখন তো এগুলা ভাবাই যায় না। আমি জানি না মনোহরদীতে এখনও এরকম আছে কি না। তো যাই হোক, এভাবেই আমার শিক্ষা জীবন কাটছিল। ধীরে ধীরে আমি ভালো করতে শুরু করি। দেখেন, আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে। মানুষ যখন একটা কিছু পারে, মানে তখন আর তার কনফিডেন্স আরও দিনে দিনে আরও বেড়ে যায়। আমার মনে পড়ে যে স্কুলে স্যাররা যে পড়া দিত, আমি মনোযোগ দিয়ে সেই পড়া মুখস্থ করতাম, পড়তাম, না দেখে লিখতাম। আগে তো একটা বিষয় ছিল যে উচ্চারণ করে পড়া, না দেখে লেখা। ধীরে ধীরে মানে আমি একদম ফেল করা বাচ্চাটা ছিলাম, হ্যাঁ? একদম ফেল করা একটা বাচ্চা থেকে আমি মনোহরদী গিয়ে এত সুন্দর একটা পরিবেশে থেকে, প্রাকৃতিক পরিবেশ বলেন বা এই যে শিক্ষার, মনোহরদী যে শিক্ষাবান্ধব একটা পরিবেশ, আমি খুবই মানে তথাকথিত খুবই মেধাবী হয়ে উঠি। মানে আমি আর পিছনে ফিরে তাকাই নাই, এমন একটা অবস্থা। তারপর তো একটা পর্যায়ে গিয়ে সবাই আমাকে নোটিস করতে থাকলো যে আরে ও তো আসলে মানে মানে আমার ব্যাপারটা ছিল দেখার মতো। আমি নিজের ইংরেজি নাম, আমাকে ক্লাস 4 এ যখন ভর্তি করে আমার নিজের ইংরেজি নামের বানান লিখতে দিয়েছিল। আমি 4 এর একটা বাচ্চা, কিন্তু নিজের ইংরেজি নামের বানান করে আমি আমার নিজের নামটা পর্যন্ত লিখতে পারি নাই। যার জন্য কিন্তু আমাকে খ শাখায় ভর্তি নেয়, ক শাখায় ভর্তি নেয় না। সেই জায়গা থেকে মানে পড়াশোনা করে দিনে দিনে মনোহরদীর সেই পরিবেশে থেকে আমি কিন্তু মানে খুবই ভালো করেছিলাম। এবং শেষে গিয়ে 2006 সালে আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। এবং আমার মনে পড়ে আমার বাবা খুবই গর্বিত হয়েছিল। সেই মানে মেধা তালিকার সেই লিস্ট এখনও আমার বাবার ট্রাঙ্ক ঘাটলে পুরনো কাগজের মাঝে আমি পেয়েছি। আমার বাবা মারা যাওয়ার পরে দলিল বা বিভিন্ন কাগজপত্র ঘাঁটতে গিয়ে দেখেছি যে কত যত্ন করে আমার সেই কাগজপত্র রেখে দিয়েছে। আমার ক্লাস 5 এর মার্কশিট কত যত্ন করে রেখে দিয়েছে। কেমন ছিল দিনগুলা। বন্ধুদের কথা খুব মনে পড়ে। খুব ভালো বন্ধু ছিল যাদের সাথে চলাফেরা ছিল। পাভেল, চন্দনবাড়ি গার্লস স্কুলের পেছনে ছিল ওর বাড়িটা।
পাভেল, তারপরে রাব্বি, রাব্বির বাড়ি বোধহয় কালীগঞ্জ ছিল, তারপর জয় ছিল একজন আমার বন্ধু, তারপর তৌহিদ ছিল। তো তৌহিদের একটা অদ্ভুত স্টোরি আছে। মানে আগে খুব বেশি আগ্রহী থাকতাম যে কোন গাইড বইটা ভালো, কোন নোটসটা ভালো, কিভাবে মানে পড়াশোনার মধ্যে থাকতাম, পড়াশোনার কোন উপকরণটা ভালো। তৌহিদ একটা কলম নিয়ে এসেছিল, কলমটা ব্র্যান্ড ছিল মন্টেক্স ব্র্যান্ডের, মন্টেক্স মেগাটপ, কলমটার ব্র্যান্ড ছিল মন্টেক্স মেগাটপ। তো কলমটা কেন জানি তৌহিদের কাছ থেকে দেখে আমার অদ্ভুত ভালো লেগেছিল। আমি বাড়িতে গিয়ে আমার আব্বার কাছে বায়না করেছিলাম যে এত সুন্দর একটা কলম দেখলাম, এই কলমটা আমাকে কিনে দাও, এই কলমটা দিয়ে লিখলে মনে হয় আমি আরও ভালো করতে পারবো পরীক্ষায়, এরকম একটা বিষয়। আপনি ভাবতে পারবেন না সেই কলম একটা ট্রেন্ড হয়ে গেল। ঠিক আছে, যেহেতু সবাই আমাকে কিছুটা হলেও ফলো করতো, মন্টেক্স মেগাটপ ব্র্যান্ডের সেই কলম দিয়ে আমি লেখা শুরু করলাম। আর আমার কেন যেন নিজের মধ্যে বারবার মনে হচ্ছিল ওই কলম দিয়ে লিখলে আমি অনেকক্ষণ লিখতে পারি, আমার লেখা সুন্দর হয়, আরও নানান কিছু। তারপর ক্লাসের অনেকেই সেই কলম কেনা শুরু করলো, মন্টেক্স মেগাটপ ব্র্যান্ড। ভাবতে পারেন একজনের একটা কলম দেখা দেখি ক্লাসের প্রায় অনেকেই সেই কলম কেনা শুরু করলো। আর আমরা যেহেতু প্রাইমারি স্কুলে পড়তাম, ছেলে মেয়ে দুই রকমের স্টুডেন্টই কিন্তু ছিল। তো মনে পড়ে কিছু মেয়ে বান্ধবী, তাদের কথা মনে পড়ে, যদিও আমরা মেয়েদের সাথে অত বন্ধুসুলভ সেরকম ছিলাম না, কিন্তু মানে ভালোই ছিলাম। আমাদের ক্লাসের একজন মেয়ে ছিল বিনতি, বিনতি খুব সুন্দর গান করতো, একজন ম্যাডামের মেয়ে ছিল বোধহয় ওই স্কুলেরই। তারপরে আরও একজন ছিল, তার নাম মনে পড়ছে না, তারপরে নাম মনে পড়ছে, তার নাম ছিল লিভা। তারপরে আরও একটা মেয়ে ছিল যাদের একটা হোটেল ছিল, এখন নরসিংদী মনোহরদী সাব রেজিস্ট্রার অফিসের সাথে একটা ভাতের হোটেলের মতো ছিল। তারপরে আরও একজন ছিল, আমার আসলে নামগুলো তো মনেও নাই, এত আগের কথা। তৎকালীন মনোহরদী উপজেলার টিওনো ওনার ছেলে ছিল, ওর সাথে পড়াশোনা করতাম। টিওনো সাহেব ওনার বাড়িতে যাইতাম, থাকতাম, পড়াশোনা করতাম। তারপর স্বাধীন ছিল, স্বাধীন নামের একটা ছেলে ছিল যার হাতের লেখা খুবই সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে স্যারেরা সেই হাতের লেখা সেই হাতের লেখা দিয়ে নোটস বানাতো, তারপর আমাদেরকে ফটোকপি করে দিত। তারপর এদিকে অর্থী আপু ছিল, মানে যে বাড়িতে আমরা ছিলাম ওই আন্টির মেয়ে অর্থী আপু ছিল। তারপর অর্থী আপু পাইলট হাই স্কুলে পড়াশোনা করতো। আমার নিজের বোন ছিল, ওরা পাইলট স্কুলে পড়াশোনা করতো, মানে ওরা আমাদের চেয়ে উপরে বড় আপু। মানে খুবই সুন্দর অনুভূতি আমার মনে পড়ে মনোহরদীর জীবনটা। তখন কিন্তু দেখেন, আজকে আমি আপনাদের সাথে নরসিংদী জেলার বিভিন্ন লোকেশন, বিভিন্ন লোকালয়, জনপদ নিয়ে ভিডিও শেয়ার করি, যে আমাদের কি বলবো, আমাদের শহর, গ্রাম, পাড়া, মহল্লা, অলিগলি, কোন এলাকা দেখতে কেমন, বা বাংলাদেশের যেখানে যাই একটু চোখ মেলে দেখার চেষ্টা করি। কিন্তু দেখেন তখন আমার বয়স কত কম ছিল, আমি ছোট ছিলাম, আমি কিন্তু অত আন্দাজও করতে পারি নাই, সেভাবে আমি অনুভব করতে পারতাম না। আমি শুধু জানতাম যে আমি নরসিংদীর মনোহরদীতে আছি, কিন্তু কোন গ্রামে থেকে এসেছি বা আশেপাশে কোন লোকেশনগুলো ছিল এগুলো সম্পর্কে কিন্তু খুব বেশি মুখে বলার মতো আমি সেরকম জানি না, কিন্তু আমার স্মৃতিতে এখনও স্পষ্ট ভাসছে। পরে তো আমি লোকেশনগুলো সম্পর্কে জেনেছি, গিয়েছি,
যে মনোহরদী সদর উপজেলা, সেখান থেকে আপনি পশ্চিম দিকে গেলে বোধহয় ড্রেনের ঘাট রাস্তা পড়ে ওই দিকে। তো মনোহরদী থেকে আপনার পশ্চিম দিকে ওই দিকে গেলে হচ্ছে খিরাটি তো ওই কাপাসিয়া গাজীপুরের অংশ পড়ে। তারপর আমরা ছিলাম চন্দনবাড়িতে, আবার মনোহরদীর হাতির দিয়া। মনে পড়ে যে আমরা তো ছোট মানুষ ছিলাম, অত বেশি যে ঘুরে বেড়াইতাম তাও না। আমাদের ঘোরাফেরা ছিল ওই উপজেলা মোড় এর ভিতরে, খুব দূরে আমরা ঘুরে বেড়াতাম না, এখন যেমন দূরে দূরে ঘুরে বেড়াই। তো হাতির দিয়া যদি বলেন, এখনও মনে পড়ে 21শে ফেব্রুয়ারির যে র্যালি হতো, আমাদেরকে পুরো হাতির দিয়া বাস স্ট্যান্ড থেকে ঘুরিয়ে এনে র্যালি করিয়ে যখন নিয়ে যেত, তখনকার সময়টা মনে পড়ে। তখন কিন্তু খালেদা জিয়ার সরকার ছিল। টিভিতে খালেদা জিয়ার বিভিন্ন দেখতাম, বিএনপি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বা দেশে অনেক সময় দেখা যেত যে মানে কি বলবো, রাজনৈতিক অস্থিরতা, সেগুলো কিন্তু মানে কিছুই বুঝতাম না তখন, কিন্তু কিছুটা হলেও অনুভব করতাম, মানে খুবই আর এখনও আমার মনে পড়ে আমার সেই প্রিয় লাইব্রেরিটা। আপনার লাইব্রেরি বলতে এটা কিন্তু মানে দোকানে, যেখানে লাইব্রেরিতে বই বিক্রি করে। মনোহরদী প্রাইমারি স্কুলের সাথেই লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে গিয়ে দাঁড়িয়ে বই পড়তাম। আব্বার বলা ছিল, আব্বার মানে বিশেষ পরিচিত ছিল। আমার একটা মানে অদ্ভুত নেশা হয়ে গিয়েছিল পড়াশোনার। আমার কাছে হয়তো একটা গাইড বই আছে, কিন্তু আমি আরও 4-5টা গাইড বই থেকে উত্তরগুলো মানে কম্বাইন্ড করে সম্মিলিতভাবে একটা ভালো নোটস তৈরি করার চেষ্টা করতাম, যার কারণে লাইব্রেরিতে গেলে তো বিভিন্ন বই পাওয়া যায়, সেই বইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, মানে কিনতাম না বই, লাইব্রেরিতে দাঁড়িয়ে বইগুলো পড়তাম, অনেক সময় নোটস লিখে আনতাম। তারাও এতটা ভালো মানুষ ছিল যে লাইব্রেরিওয়ালা যে আঙ্কেল কখনো বলতো না যে বই কিনে নিয়ে যাও বা এমন কিছু। তো আমার মনে পড়ে যে সবুজ রঙের একটা গাইড বই, তখন ক্লাস 5-এ জুপিটার গাইড বই, সবুজ রঙের একটা গাইড বই, সেটা আমি আমার নিজের চেষ্টায়, আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সেই গাইড বইটা আমি সিলেক্ট করি। আমার বিষয়গুলো কিভাবে ট্রেন্ড হয়ে যায় দেখেন। আমি লাইব্রেরিতে সবসময় সময় দিতাম, লাইব্রেরিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ব্র্যান্ডের বইগুলো আমি পড়তাম। তো আমার কাছে তখনকার মানে জুপিটার গাইড বইটা খুবই ভালো লাগতো। আমার কাছে মনে হতো যে অল্পের মধ্যে খুব ভালো লেখা, খুব মিনিংফুল, খুব সুন্দর। তো আমরা তো ক শাখায় মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি, আমাদের বৃত্তি পরীক্ষা, তার জন্য স্পেশাল প্রাইভেট বা একটা কোচিংয়েরও ব্যবস্থা করেছিল। তো আমাদের কিন্তু ক্লাসে স্যারেরা কিন্তু বলে নাই যে তোমরা জুপিটার গাইড কিনে পড়াশোনা করো, তখন পর্যন্ত বলে নাই। কিন্তু আমি নিজে থেকে এই বইটা আমার মনে মানে বলে না, আমাকে কেউ সাজেশন দেয় নাই, আমি নিজেই ওই বইয়ের লেখার মান পড়ে আমি ওই বইটা পড়া শুরু করি। তারপরে আমার দেখা দেখি মানে সবাই একটা বিষয় ফলো করতো, আমার আশেপাশে অন্তত কয়েকজন বা অনেকজনই সেভাবে যদি বলি, যে মানে আমি একটা মোটামুটি হাইলাইটেড একজন স্টুডেন্ট ছিলাম, যে আমি কোন কলম ব্যবহার করি, আমি কোন বই পড়ি, বা আমি কিভাবে পড়াশোনা করি, আমি যে নোট করতাম, আমার ডায়েরিগুলো মানুষজন নেয়ার জন্য পাগল থাকতো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি জুপিটার গাইড বইটা তখন পড়া শুরু করি, এবং আমার দেখা দেখি পরে আমার বন্ধুরা 1-2 জন সেই জুপিটার বই কিনতে শুরু করে। এরকমও হয় যে সেই বই অর্ডার দিয়ে আনায়, মানে তৎকালীন স্থানীয় লাইব্রেরিতে অতটা ছিলও না। পরে একটা সময় দেখলাম যে আস্তে আস্তে পুরো ছড়িয়ে পড়লো, মানে আমার দেখা দেখি সবাই জুপিটার গাইড পড়া শুরু করলো। জুপিটার একটা টেস্ট পেপারের মতো ছোট একটা শর্টকাট, মানে বড় মোটা গাইড না, ছোট গাইড। তো তখন আমার মনে পড়ে আজও যে পরে ক্লাস থেকে
স্যারেরাই অফিসিয়ালিভাবে বলে দিল যে তোমরা সবাই জুপিটার এই বইটা কিনে নাও। অথচ এটা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছিল। মানে এই কথাগুলো মনে পড়ে দেখেন, এবং ওটা আমি মনে করি অন্যতম একটা বই ছিল। আমি ওই বইটাকে অনেক ভালোবাসতাম, খুব ভালো লাগতো আমার বইটা, যে খুবই ভালো। এমনকি ওই বই পড়াশোনা করেই কিন্তু আমি ক্লাস 6-এ আমি আবার নরসিংদী সদরে চলে আসি। নরসিংদী ব্রাহ্মণদী কামিনী কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, নরসিংদী গভর্নমেন্ট বয়েজ স্কুল, যেটা নরসিংদীতে 2টা সরকারি হাই স্কুল, মেয়েদের জন্য গভর্নমেন্ট গার্লস এবং ছেলেদের জন্য গভর্নমেন্ট বয়েজ। তো এখানেও ভর্তি পরীক্ষাটা বিশাল যুদ্ধ তখনকার দিনে। তো আমার মনে পড়ে যে এখানে অনেক স্টুডেন্ট, মানে লাখ লাখ টাকার কোচিং করে তারা ব্রাহ্মণদী গভর্নমেন্ট বয়েজ স্কুলে মানে চান্স পেতো না, এরকম একটা বিষয় ছিল। বা যারা ব্রাহ্মণদী গভর্নমেন্ট বয়েজের চান্স পেতো তাদের আলাদা একটা সম্মানে রাখা হতো। আমার মনে আছে আমি কিন্তু জাস্ট এই জুপিটার গাইডটা পড়েই প্রিপারেশন নিয়েই আমি পরীক্ষা দিয়েছিলাম। মানে আমার কাছে আমি খেলতে খেলতে পরীক্ষা দিয়েছিলাম এবং ইজিলি ব্রাহ্মণদী বয়েজে আমি তখন টিকে যাই। তারপর তো আমার শিক্ষা জীবন হাই স্কুল কাটে এখানে ব্রাহ্মণদী গভর্নমেন্ট স্কুলে। তো তারপর থেকে তো নরসিংদীতে জীবনটা চলছে। তো আসলেই মানে অন্যরকম মনে পড়ে। আজকে মনোহরদীর কথা আমার মনে পড়ছিল। তো এই যে মোটামুটি আপনাদেরকে বললাম যে মনোহরদীর কিছু কিছু স্মৃতি, আরও অনেক কিছুই হয়তো বলা হয় নাই, কিন্তু অনেক আগের কথা যেহেতু আমার কিন্তু স্মৃতিতে এতটুকুই মনে পড়ে। ঠিক আছে, আমি মনোহরদীতে আমার লাইফটা পুরোটাই মানে পড়াশোনা কেন্দ্রিক জীবনই আমি কাটিয়েছি বলবো, এবং খুবই ভালো মানে ভালো সময় কাটাইতাম। তো এত বছর পরে যখন মনোহরদীতে যাই, মনোহরদীতে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেখানে বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু অনেক অবকাঠামো আবার আগের মতোই আছে। আপনার ডাকবাংলোর কাছাকাছি তো মনোহরদী পাইলট স্কুল, অপোজিটে মনোহরদী সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইব্রেরির এদিকে বোধহয় একটা ডাচ বাংলা ব্যাংক হয়েছে এখন। তারপর বাজার, মনোহরদী বাজার একটা, তারপর মনোহরদী ব্রিজ, যেটা ব্রিজের ওপারে হচ্ছে এখন ওই যে ক্যাফে শীতল হাওয়াতে খেতে গিয়েছিলাম। তারপরে মানে অনেক, মানে বলে শেষ করার মতো না। আর মনোহরদী ছিল মানে খুবই ছায়া ঘেরা, মানে কাঁঠাল গাছ বেশি ছিল, মানে অনেক সুন্দর একটা এলাকা। এটাও স্মৃতি মনে পড়ে মনোহরদী থাকতে। বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী মনোহরদীতে এসেছিলেন, খায়রুল কবির খোকন মনোহরদীতে এসেছিলেন, তো মনে পড়ে। তো সব কিছু মিলিয়ে দেখেন কত ছোট ছিলাম, কিন্তু এই যে এখানে কতগুলো ক্যারেক্টার, তখন নতুন করে হতো, খালেদা জিয়া বা তৎকালীন বিএনপি সরকারের মানে একটু হলেও অনুভূতি, সেটা কিন্তু আমার স্মৃতিতে আছে। তারপরে সব কিছু মিলিয়ে হ্যাঁ, মানে খুবই সুন্দর একটা সময় যায়। তো যাই হোক দর্শক বন্ধুরা, দেখেন স্মৃতির পাতা থেকে যদি স্মৃতিচারণ করতে যাই তাহলে মানে সময় কোন দিক দিয়ে চলে যায়। ভিডিও ছোট করব বলেছি, কিন্তু তারপরেও সম্ভব না, এতটুকু বলতেই হলো, ভিডিও কত বড় হয়ে গেছে। তো এটাই হয় আসলে। আর সেই মনোহরদীকে আমি প্রায় 20 বছর পরে গিয়ে যেমনটা দেখলাম, জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি, তারপরে কি বলবো, দেয়ালে দেয়ালে লেখা, তারপরে মনোহরদীর সেই বাবার হাত ধরে বাজার করতে যেতাম, তারপরে যে বাড়িটায় থেকেছিলাম সেই বাড়িটার সামনে গিয়েছিলাম, তারপরে আমার সেই লাইব্রেরি, যে লাইব্রেরিতে দাঁড়িয়ে আমি বই পড়তাম। খুব বেশি মনোহরদীটাকে ঘুরে দেখার সুযোগ হয় না। আর আমি যেহেতু ছোট মানুষ ছিলাম, স্বাভাবিকভাবে আমি মনোহরদীর খুব দূরে দূরে গভীরে গভীরে তো আমি ঘুরে বেড়াই নাই।
কিন্তু ঘুরে বেরিয়েছি। আবার কোনো সময় হয়তো আব্বার বাইকের পেছনে মনোহরদীর কোনো রাস্তা দিয়ে যেতাম। মানে খুবই সুন্দর। এত ছায়া ঘেরা, এমনকি এখনও আপনারা নরসিংদী শহরের চেয়ে, নরসিংদী জেলা সদরের চেয়ে এই মনোহরদী, বেলাবো বা শিবপুরের যে ভেতরের যে গ্রামগুলো, এগুলোর মানে সৌন্দর্য, এগুলোর প্রকৃতিগত বৈশিষ্ট্য, মানে অবকাঠামো তো আছেই, প্রাকৃতিক দিক থেকেই অন্যরকম। মানে নরসিংদীর মূল যে সত্তা, সেটা এখনও বোধহয় টিকে আছে এখানেই। কারণ শহরাঞ্চল তো এই যে শহর শুধু শহরের মতো বাড়ছে, এই আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, জীবনের স্মৃতির পাতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই বলবো আমার চ্যানেল ঘুরে দেখবেন। আমাদের আশেপাশের লোকালয়, জনপদ, উন্নয়ন প্রকল্প, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনার ভালো লাগবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার সাথে থেকে যাবেন। আর হ্যাঁ, আমি তো অনেক গল্প করলাম। আপনারাও আপনাদের ছোট ছোট গল্পগুলো, আপনাদের স্মৃতি, আপনাদের জীবনের ছোট ছোট বিষয়গুলো যদি মনে পড়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের সাথে মনে হয় যে আপনাদের সাথে একাত্ম হয়ে গেছি, এরকম লাগে। অনেক সময় অনেক কমেন্টে ছোট ছোট ঘটনা লিখে পাঠায় অনেক দর্শক, ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।